पश्चिम बंगाल के नदिया जिले के शांतिपुर के विश्व सुख पल्ली में तृणमूल नेता की साजिश से चौंकाने वाला घोटाला सामने आया है। एक महिला ने लक्ष्मी भंडार योजना के तहत भत्ता पाने के लिए आवेदन किया था। नेता की मदद से उसके जिंदा पति को मृत घोषित कर दिया गया और उसे विधवा भत्ता दिलाया गया। 2 साल तक 24,000 रुपए की राशि खाते में जमा हुई। हाल ही में बैंक स्टेटमेंट और पुलिस जांच से पता चला कि राशि लक्ष्मी भंडार की नहीं है बल्कि विधवा भत्ता का है। अब वीडियो ने महिला का पासबुक और आधार कार्ड जब्त कर पूरे पैसे वापस करने की मांग की है। दूसरी ओर जिस तृणमूल नेता ने इस घोटाले को अंजाम दिया वह फरार है। स्थानीय भाजपा ने इस मामले को लेकर तृणमूल सरकार पर गंभीर आरोप लगाए हैं, जबकि तृणमूल प्रतिनिधियों ने इसे प्रशासन की लापरवाही बताया। আমি মা হিসেবে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাত খেতে পারি না ব্যবহার করতে পারি, আমি দেখেই শুনেই আমার আর ঘুম নেই, খাওয়া নেই। আমি কি করে এটা সংশোধন করব, আমি তাই করে বেড়াচ্ছি। তাহলে এতদিন দেখতে পাচ্ছিলেন না কেন? ওই ব্যাংক বই ছিল না বলে? বই ছিল না বলতে আমি তো যাই না ব্যাংকে, বৌমা যায়, বৌমা তোলে, বৌমা আনে। মানে আপনি ভাবছিলেন এটা লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মী ভাণ্ডার, বৌমা কয় ও মা আমার লক্ষ্মী ভাণ্ডারে এত ঢুকেছে, বই নেই তো, তা জানবো কি করে? ওই যে একটা কাগজ, ও আপডেট করে না, কিছুই করে না, ওতেই দেয়। আরে যে লক্ষ্মীর ভাণ্ডার তো এমনি হওয়ার কথা, সেই জায়গায় ওকে টাকা দিতেই বা গেল কেন? ও 3-4 বার জমা দিয়েছে বাবা, হয়নি। তারপরে আমি বাড়ি ছিলাম না, আমি জামাই বাড়ি গেছিলাম, এসে শুনি যে ও 1000 টাকা দিয়েছে। বললো মা আমি 1000 টাকা দিয়েছি। কাকে? ওই উত্তমকে। কেন? তো এসে বললো বৌদি তোমার লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, তুমি আমার টাকা। এখন আপনার বই বা আধার কার্ড এইগুলো কোথায় রয়েছে? এখন আমার ভিডিও কি ওগুলো আটকে রেখেছেন? আটকে রেখেছে। কি বলছেন? আমি গেলাম যে দেখেন এই ব্যাপার, আমার ছেলে বেঁচে থাকতে আমার বৌমা বিধবা হয়ে ঘুরবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তা আমার এইটা কী ব্যবস্থা করবেন করেন। হ্যাঁ কোথাতে করেছেন? আমি বললাম অমুক জায়গাতে করেছে, আমি নাম করে দিয়েছি, যে করে দিয়েছে। করলেন কেন? কি নাম বলেন? উত্তম। উত্তম কি? উত্তম হালদার। হ্যাঁ, সে কি করে? ও তৃণমূল করে। আচ্ছা। তারপরে যখন এই কথা বললাম তখন উনি ওই ভিডিওর থেকে বললো কি যে টাকা সব ফেরত দেওয়া লাগবে। তা আমি বললাম টাকা ফেরত দেওয়া লাগবে, আমি কোথার থেকে টাকা ফেরত দেবো? আমি গরিব মানুষ, জন খেটে মানুষ, আমার ছেলে রাজমিস্ত্রির যুগাইলে কাজ করে, আমার বৌমা কিছুই করে না, আমি এই বয়সে এখনও তাঁত বুনে খাই। চলেন আমার বাড়ি ইনকোয়ারি করে আসেন, আমার বাড়ি এখনও তাঁত ফেলা আছে, আমার স্বামী একখান ভাঙা টোটো নিয়ে দূর করে বেড়াই, এইভাবে আমরা ভাত খাই। তা আমি আপনার এত টাকা কোথাতে দেবো? ওর ঘরে একটা প্রতিবন্ধী ছেলে আছে, আমি টাকা দিতে পারবো না। বললো টাকা দেবেন না, তাহলে রাত্রি পুলিশে তুলে নিয়ে আসবে। পুলিশে তুলে নিয়ে আসবে, পুলিশের কাছে তো গেছেই একবার, পুলিশ তো বাড়ি বাড়ি এসেছিল। হ্যাঁ পুলিশ তো আমার বাড়ি বাড়ি গেছে, যে ওনারাই তো ধরিয়ে দিল যে তোমার বৌমার বিধবা ভাতা হয়েছে। জানতে পারতেন না? না, আমি জানতে পারতাম না যে আমার বৌমার বিধবা ভাতা করে দিয়েছে, আমি জানছি লক্ষ্মী ভাণ্ডার। তারপরে তো আমি দৌড়ে বেড়াচ্ছি। এখন কি চাইছেন? এখন আমার ওটা আগে কেটে যাক, আমি ও টাকা চাই না বাবা, আমার ছেলেকে আমি মৃত্যু করে টাকা চাই না। ও টাকা কেটে এমনি যেরকম লক্ষ্মীর ভাণ্ডার হয় সেরকম করে? হ্যাঁ ওরকম করে দিক। আর কাগজপত্রগুলো ওখানে রয়েছে, আমার ওগুলো চাই, আমার আধার কার্ড তো চাই আগে। আচ্ছা। না তো আমার বৌমার ভবিষ্যতে কি হবে আমার আধার কার্ড না হলে? আচ্ছা, এটা হলোই বা কিভাবে? মানে টাকা তোলা কতদিন হলো? প্রায় তাও 2 বছর। তাহলে 2 বছর ধরে আপনি 1000 টাকা করে প্রতি মাসে পাচ্ছেন? হ্যাঁ। সেটা কি মাসে মাসেই তোলেন না মাঝে মাঝে তোলেন? না, মাসে মাসে তুলে না, ওটা 3-4 মাস পরেও তুলি। একবার বই হওয়ার পরে আমি 7-8 মাস টাকা পাইনি, তারপরে তখনটাই যে দেখি কি এরকম 14,000 টাকা ঢুকে আছে, তাই 13,000 টাকা আমি তুলেছি। আমি জানি না ওটা কিছু, তো আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকাগুলো জয়েন হয়ে আমার এই অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানতে পারছেন? এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা। সেটাই ভাবতেন? হ্যাঁ আমি সেটাই ভাবছি। লক্ষ্মী ভাণ্ডারের জন্য কি মানে কি করে শিওর হলেন? মানে কাউকে কিছু বলেছিলেন? হ্যাঁ, আমি আমার বাড়ি পর একজন এসেছিল উত্তম হালদার নাম করে, তার কাছে আমি। কি করে? কোনো রাজনৈতিক দলের? সে হলো করে তৃণমূল করে, তৃণমূলের লোক। সে আমার বাড়ি পর এসে বলল বৌমা তোমার হলো লক্ষ্মী ভাণ্ডার হয়েছে? আমি বললাম কি না দাদা আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি, আমি 2 জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভাণ্ডারের জন্যে, তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি। তখন বললো ঠিক আছে তোমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি, তুমি আমার কিছু টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভাণ্ডার করে দেবো। কিছু বললো কত? 1000 টাকা। আচ্ছা। করেছিল আর বলছিল বই হওয়ার পরে তুমি আমাকে 2000 টাকা দিবা।
তো সে করে যাওয়ার পরে 2000 টাকা নিয়ে গেছিল? হ্যাঁ, সে এসে আমাকে খবরও দিয়েছে যে তোমার বইয়ে টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, তুমি টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও। তাহলে মোট 3000 টাকা দিয়েছিলেন তাকে। সে কোথায় এখন? সে কোথায় আমি এখনটাই খোঁজ পাচ্ছি, শুনছি যে বাড়ি নেই, বাইরে থাকে। এখন বাইরে থাকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এই দিনের পর দিন টাকা তুলেছেন, এখন দোষিত হিসাব মতন আপনি হয়ে যাচ্ছেন, তাহলে কি বলছে বিডিও অফিস থেকে? কি বলছে? বিডিও অফিস থেকে বলছে কি তুমি জেনে শোনো করেছো, এই টাকাগুলো সব আমাদেরকে ফেরত দাও। সেগুলো সরকারি টাকা, তুমি দুটোই করেছো, লক্ষ্মী ভাণ্ডারও করেছো, বিধবা ভাতা করেছো, কিন্তু আমি সত্যি জানি যে এইটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তো এই যে আপনার বইয়ের পেছনে যে লেখা থাকে কোথা থেকে টাকা আসছে সেটা জানতে পারেননি? না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি বুঝি না। আমি টাকা তোলার কথা তুলে আমাকে একটা বই দিয়েছে, এই যে বইয়ের ইস্যুতে আমি টাকাটা তুলি, আমাকে ব্যাংকের থেকে কোনো পাস বই দিইনি। পাস বইয়ের কথা বলে কি তোমার বই লাগবে না, এতেই তোমার টাকা তোলা বা তুমি থুতেও পারবা তুলতেও পারবা, অসুবিধা হবে না। মানে জমা দেওয়ার সময় একটা স্লিপ দেয়, টাকা তোলেন তখন একটা স্লিপ, তখন একটা ছিল। তাহলে এই বইটা, এই যে ভিডিওর কাছে রয়েছে, সেই বইটা জমা পেলেন কি করে? তখনটাই একদিন, অনেক দিন হওয়ার পরে, টাকা তোলার পরে আমি টাকা তুলেই যাচ্ছি, তখনটাই তোলার পরে একদিন হঠাৎ আমাদের বাড়ি ফোন আসলো। তখন আমার শাশুড়ি ফোনটা ধরে বলে কি কোথার থেকে ফোন করছেন? ওই গল্পগুলো বাদ দিন, মানে পুলিশ এসেছিল আপনাদের? পুলিশ এসেছিল। হ্যাঁ, কি বললো সেটা বলুন। পুলিশ এসে আমার শাশুড়ির সাথে কথা বললো, কি বললো সেটা না আপনি বলুন, আমি বলছি শুনুন। মানে পুলিশ এসে বললো এই ব্যাংকের বইগুলো দেখতে চেয়েছে, তখন আপনি ব্যাংকের বই ব্যবস্থা করেছিলেন? না, এটা নিয়ে আমি পুলিশকে দেখিয়েছিলাম। তখনটাই পুলিশ বললো তোমার পাস বই কই। তখন বললাম, আমি তখন পাস বইটা কি সেটাই জানতাম না যে পাস বই কি। তখন বললো কি এত তুমি কোথা থেকে বই করছো? তখন আমি বললাম কি ওই কালুর এখান থেকে বই করেছি, পাস বই কি আমি তো সেটা জানি না, আমি তো এর মাধ্যমে টাকা তোলা করি, লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলি। তখন বললো ঠিক আছে, এই বইটা নিয়ে তোমার স্বামীকে নিয়ে 10টার ভিতরে থানায় যায় হবা। তখন আমি দেখা করবো, আমার শাশুড়িকে নিয়ে আমি থানায় দেখা করি, তখন থানার থেকে আমাকে আটকিয়ে দেয়। এই যে ভাতাগুলো পশ্চিমবাংলায় দেওয়া হয়, এটা কেন্দ্রের সরকারের একটি প্রকল্প আছে, NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এর মাধ্যমে কেন্দ্রের সরকার 7% টাকা দেয়, রাজ্য সরকার 40% টাকা দেয়। এই NSAP প্রকল্পে রাজ্য সরকার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতায় এগুলো করে দেওয়ার নাম করে পাড়ায় পাড়ায় সব দালাল তৈরি হয়েছে তৃণমূলের। এই দালালগুলো টাকার বিনিময়ে একজন প্রতিবন্ধী মানুষের কাছ থেকে, অসহায় মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভাতাগুলো করেছে। এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার পায় 25 বছরের যুবক, 31 বছরের এক যুবক সে বিধবা ভাতা পর্যন্ত পেয়ে যাচ্ছে। এরকমও আছে যে 60 বছর বয়স হয়নি, বার্ধক্য ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো একজনের আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড নেওয়া হয়েছে, আর একজনের ছবি, আর একজনের অ্যাকাউন্ট। ব্যাপক দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে, ব্যাপক দুর্নীতি। এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানেন না তার টাকা ঢুকছে, তিনি জানেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চাইছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে, আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে। ফলে এই দুর্নীতির চক্র আমরা ভাঙার চেষ্টা করেছি। আগের বোর্ড এটা করেছে, যে অভিযোগটা শান্তিপুরে আসছে, আগের বোর্ড এই কাজগুলো করেছে। এমনও আছে যে শান্তিপুর ব্লক অফিসে তৃণমূলের ক্যাডারদের তাদের ভাড়া করে নিয়ে এসে রাত্রিবেলায়, রাতের অন্ধকারে মদ, মাংস, মৎস্য এসব চালু করেই ভাতাগুলো করা হয়েছে এবং মানুষের সর্বনাশ করা হয়েছে। আমি অবিলম্বে তদন্ত চাইছি এবং অবিলম্বে যারা এই দালাল তাদের ভিডিও গ্রেপ্তার করুক, FIR করুক, গ্রেপ্তার করুক, এটাই দাবি করব। চঞ্চल चक्रवर्ती, सहकारी सभापति, शांतिपुर पंचायत समिति। पश्चिम बंगाल के नदिया जिले के शांतिपुर के केसी दास रोड स्थित गोभागा मोड़ पर चाय विक्रेता विश्वजीत दास ने अनोखी मिर्च चाय बनाकर सबको हैरान कर दिया। ठंड के इस मौसम में गले और सर्दी खांसी से राहत पाने के लिए चाय लोगों की पसंद बन रही है। विश्वजीत दास ने बताया कि उन्होंने एक खास सीक्रेट मसाले के साथ हरी मिर्च और नींबू का उपयोग कर यह चाय तैयार की है, जो सर्दी, खांसी और बदहजमी में काफी असरदार है। उनका कहना है कि चाय इम्यूनिटी को भी मजबूत करती है। दूर दराज से आने वाले ग्राहक इस चाय के दीवाने हो गए हैं। विश्वजीत सरकार रोज सुबह इस चाय को पीता है और ये गले की खराश और सर्दी में राहत देती है। अभिजीत सरकार
चाय का स्वाद अनोखा है, इसे पीने से ठंड से बचाव होता है। और हसन खान ने कहा, सर्दी खांसी और हल्के बुखार में चाय राहत देती है। बकुल मंडल की बात करूं तो हम दूर दूर से इस चाय को पीने के लिए आते हैं और इससे काफी फायदा होता है। विश्वजीत की इस मिर्च चाय ने न सिर्फ ग्राहकों का दिल जीत लिया बल्कि सर्दी के मौसम में लोगों को राहत भी दिलवा दी। মূলত আপনার যে দোকানে চা, সেই চা এখন শোনা যাচ্ছে যে সেটা নাকি যে ভাইরাস আসতে চলেছে চীনের থেকে, সেই ভাইরাসের ক্ষেত্রে কিছুটা মুক্তি পেতে পারে। এটা কি ঠিক? কবে থেকে শুরু করেছেন? পুরোটা মুক্তি তো সম্ভব নয়, যে কোনো রোগ পুরোটা আমি এক্ষুনি যে বলে দেবো একটা এই জিনিসটা খেয়ে পুরোটা মুক্তি সম্ভব নয়। সেটা কিছুটা হলেও রিলিফ পাবে, যেমন সর্দি কাশি, তারপর ঠান্ডা লাগা যেসবগুলো থাকে সেইগুলো একটুখানি হলেও ভালো লাগবে। আর চাটা পুরোটাই ইউনিক, আর আমি চেয়েছিলাম কিছু একটা ইউনিক করার জন্য, তার সঙ্গে মানুষের যাতে ভালো হয় সেরকম কিছু করার তো জন্য। লঙ্কা কি কাঁচা লঙ্কা চিড়ে? একদম গ্রিন চিলি দেওয়া হবে, পাতি লেবু যেটা হয় আমাদের, সে পাতি লেবু দেওয়া হবে। আর আমার কিছু দু একটা মশলা আছে, সেই মশলাটা ভেষজ জিনিস দিয়ে করা হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি চায়ের দাম কি একই? মানে এমনি চায়ের দামটা 1 টাকা বেশি, আমি 6 টাকা বিক্রি করি লঙ্কা চাটা, আর লেমন টি বিক্রি করি 5 টাকা, দুধ চা 5 টাকা। সেটা কোন চাটা বেশি চলছে? আমার এখন মানে 10 জনের মধ্যে এখন বলতে পারেন 7 জন বা 6 জন লঙ্কা চাটাই এসে খুঁজছে বেশি। প্রতিদিন ওই লঙ্কা চা কীরকম কত কাপ করে বিক্রি হচ্ছে? আমার এখন নতুন দোকান তো, আমি আসলে 22 দিন দোকানটা স্টার্ট করেছি। এখন আমার ওই সারাদিনে হয়তো গোটা 30 কাপ 40 কাপ লঙ্কা চা বিক্রি হয়। তো লঙ্কা পরিমাণ মানে ঝালটাল লাগছে না? ঝালের পরিমাণটা আমাদের লিমিটেড দিতে হয়, যেমন বিকেলবেলা যদি খাই সেই ঝালটা একটা লিমিটেড থাকে, সেটা যদি রাত্রি 9টার সময় খাই সেই ঝালটা একটুখানি বাড়িয়ে দেওয়া হয় যাতে ভালো লাগে ওয়েদার অনুযায়ী। মানে এত বেশি ঝাল লাগছে না যে চা খেয়ে জল খাওয়ার মতো প্রয়োজন হচ্ছে না? সাধারণ মানুষ ফুচকা যদি খায়, সেই ফুচকার ঝালটা মুখে স্টে করে যায়, কিন্তু এই ঝালটা স্টে করবে না, চা খাওয়াও শেষ হয়ে যাবে, ঝালটা আর মনেই হবে না। দোকান এর আগে দোকান তো ছিলই? কে চালাতেন? দোকান ছিল, বাবা চালাতেন। তো তারপরে বাবা জায়গায় আমি এখন জব করতাম, সেই জব ছেড়ে দিয়েছি, কারণ জব ঠিকঠাক আমার চলছে না বা স্যালারিও ঠিকঠাক পাচ্ছি না, সেই কারণে আমি। তো সেটা কি মনে হয় চায়ের দোকানে বেশি হতে পারে? হতে পারে, হয়তো যে জিনিসে খাটলে কষ্ট করলে হয়তো আমি পাবো নিজের জিনিস। তো এই টোটকাটা কিভাবে জানলেন? যে এটাই নিজেই একদিন ট্রাই করেছিলাম, বাড়িতে চেষ্টা করছিলাম। এটা যে বিভিন্ন ভাইরাস প্রিভেন্টিভ, সেটা কি করে বুঝতে পারলেন? এবার করোনার সময় শোনা গেছে যে হ্যাঁ এইসবগুলো শোনা গেছে। এবার পাবলিক যারা খাচ্ছে তারা খেয়ে রিপোর্ট দিচ্ছে না, সর্দি কাশি এসবগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা বদহজম হয়ে থাকলে একটা সুন্দর জিনিস উঠছে। সেক্ষেত্রে এই করোনার বা এরকম যে ভাইরাস আসছে সেগুলোর ক্ষেত্রেও কি মানে কিছুটা রিলিফ পাবেই মানুষ আসলে, নতুনত্ব পাবে কিছুটা। দোকান কখন খোলেন? আমি সকালে 5:30 থেকে বেলা 11টা, আর বিকেলে 3টে 3:30 থেকে রাত্রি 10:30। আচ্ছা, আর বাড়ি থেকে কে পরিবারে আছে? বাড়িতে আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার মা আছে, বাবা আছে। তো আপনার এই দোকানের উপরে কি নির্ভর? না, আমরা সবাই মিলেমিশেই কাজকর্ম করি। বাবা কি করেন? বাবা এখন ঠাকুর আছে বাড়িতে, মন্দির আছে, তারা মায়ের মন্দির আছে আমার বাড়িতে, সে ঠাকুর নিয়ে থাকে। মা তাঁত শাড়ির সঙ্গে যুক্ত। আমার ওয়াইফ আছে, সে একজন টিচার প্লাস মানে গৃহশিক্ষক না, কলেজেও কৃষ্ণনগর কন্যাশ্রী কলেজে সে টিচিং করে। আচ্ছা, প্লাস সে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করে, ওয়াল প্রিন্টিং করে। আর আপনি এই চায়ের দোকানটাকে বড় করার চেষ্টা করছেন? চায়ের দোকানটাকে সবাই মিলে একসাথে। না, এটা অনেক সময় অনেকে বলে এটা ব্যবসায়িক কৌশল হতে পারে, সে আপনার ক্ষেত্রে কি তাই? কৌশল না, মানুষকে বলবো একবার এসে জাস্ট ট্রাই করতে, ভালো লাগলে তখন বলবে, খারাপ লাগলেও বলবে। এই দোকান খোলার পর থেকে এখনো পর্যন্ত মানে এই চাটাই বেশি? এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আসেনি এই চাটা খাওয়ার পর। 10 জন খেয়ে থাকলে 10 জনাই রিপোর্ট খুব ভালো। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বজিৎ দাস, আমার বাড়ি গোভাগার মোড়, কেশি দাস রোড। দোকানও বাড়ির সামনে একদম দোকান। গৌরাজ বাবার মন্দির আছে। पश्चिम बंगाल के बीरभूम जिले के मोहम्मदाबाजार थाना क्षेत्र के सालुका गांव में एक दिल दिला देने वाली घटना सामने आई है। सड़क किनारे से पत्नी सुचित्रा बागदी का शव बरामद हुआ, जबकि पति प्रसन्नजीत दास घायल अवस्था में पाया गया। जानकारी के अनुसार प्रसन्नजीत अपनी पत्नी को ससुराल से लेकर हिंगलो गांव स्थित अपने घर वापस जा रहा था। रास्ते में अज्ञात हमलावरों ने उन्हें रोककर हमला किया। ग्रामीणों ने रात में प्रसन्नजीत को मुंह पर कपड़ा और हाथ पैर बंधी हालत में देखा। पास में ही पत्नी का शव पड़ा था। प्राथमिक जांच में पता चला कि यह घटना बाइक चोरी का विरोध करने पर धारदार हथियार से हुए हमले का नतीजा हो सकती है। पुलिस मामले की जांच कर रही है। प्रसन्नजीत राजमिस्त्री का काम किया करता था।
না ওইসব কিছুই শুনি না। কি মমতা বাজার হসপিটাল থেকে, এমডি বাজার বিপিএস। কি অবস্থা এখন পেশেন্টের? পেশেন্ট দেখছি তো মানে ইয়ে হচ্ছিল, অক্সিজেন দিলাম, এখন মোটামুটি একটুখানি গিয়ে আছে। মারা গেছে ওটা বলতে পারবো না। আপনার নাম আর আপনি কি কিসে চলেন? আমার নাম হচ্ছে সুবোধ গড়াই। ঠিক আছে, এটা মাতৃজনে চলে। ঠিক আছে, ঠিক আছে। না ওইসব কিছুই শুনি না। কি পেশেন্ট नदिया जिले के धानतला पूर्ण नगर और नौकारी क्षेत्र में अधिकांश लोग फूलों की खेती करते हैं। यहाँ खेती का मतलब मुख्यतः रजनीगंधा, गुलाब, गेंदा और अन्य महंगे फूलों की खेती से है। कुछ ही किसान हैं जो धान, गेहूं और सब्जियों की खेती करते हैं। पिछले साल बारिश की कमी और खराब पर्यावरणीय स्थिति के कारण फूल किसानों को काफी परेशानियों का सामना करना पड़ा था, लेकिन इस साल फूलों की अच्छी फसल हुई है और किसान मुनाफा कमाने की उम्मीद कर रहे हैं। यहाँ उगाए गए फूल सड़क और हवाई मार्ग से देश के विभिन्न हिस्सों और विदेशों तक पहुंचाए जाते हैं। सर्दियों के मौसम में फूलों की सुंदरता और मांग बढ़ गई है और बाजार में फूल खरीदने के लिए भारी भीड़ उमड़ रही है। इस साल की अच्छी पैदावार से फूल किसान अपनी मेहनत का फल देखने को तैयार है। বাড়িতেও যারা কাজকর্ম করে তারাও আপনাদের একসাথে বিজনেস করছেন বা ফুল কাটিং করছেন, এটা কত বছর ধরে করছেন এরকম? আমরা 10 বছর ধরে করছি। তা এখানে তো কৃষিকাজ বলতে কি? কৃষিকাজ বলতে ফুলই এখন বর্তমান বেশি। রজনীগন্ধা, এই চন্দ্রমল্লিকা, এগুলি বেশি। এগুলো কোথায় কোথায় যায়? এগুলো হাওড়া, তারপরে দিল্লি, বাইরেও যায়, বিদেশেও তো যায়। বিদেশেও যায়। তা কবিঘে আছে আপনার জমি? আমার জমি বিঘে 5 আছে। ওইখানেই ফুলের চাষ করে যান। তো লাভ হচ্ছে? লাভ হয়, লসও হয়। আগের বছর থেকে তো এবার তো ফুলের পরিমাণও বেশি এবং ভালো পরিস্থিতি হয়েছে। তো এবার যে বর্তমান যা বাজার, তাতে হিসেব করলে এবার লস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফুল চাষ করে লস হচ্ছে? বর্তমান যা বাজার, তাতে লস। কি কি লাগে একটা গাছে? সার আছে, সার, ওষুধ, যা যাবিতীয় জিনিস যা লাগে সবই লাগে। আচ্ছা আচ্ছা, সবজিতে যা লাগে তো তাই লাগে। এবার তো মানুষের ফুল ষাটপাড়া থেকে। হ্যাঁ, কোথায় এসছেন এখানে? তো রানাঘাট, ছাপড়া। হ্যাঁ, কি জন্য এসছেন এখানে? ফুল গাছ দেখতে, ফুলের গাছ কিনতে। আচ্ছা, তো আপনি কোথা থেকে জানতে পারলেন এখানে ফুলের? ইউটিউব। কি নাম আপনার? আমার নাম তপতি ভट्टाचार्य। विदेश में नौकरी के नाम पर ठगी की गई है। आपको बताते चले, पासपोर्ट जब्त कर अत्याचार का आरोप लगा है। मलेशिया में नौकरी का झांसा देकर बगन ग्राम और आसपास के गांवों के 12 युवकों से धोखा किया जा रहा है। आपको बता दें, इनसे 3.5 लाख रुपए प्रति व्यक्ति वसूल किए गए और इमारत निर्माण के काम का वादा किया गया, लेकिन मलेशिया पहुंचने पर उन्हें किसी भी प्रकार का काम नहीं दिया। युवकों से पासपोर्ट जब्त कर लिया गया और उन्हें धमकाया गया। वीजा की अवधि समाप्त हो चुकी है, जिससे वे वहां बेहद परेशान हैं। वापस भारत लौटने की अपील की जा रही है। बगन ग्राम के युवकों के परिवार वालों ने बशीरहाट के बोगांव थाने में लिखी शिकायत दर्ज कराई है। उन्होंने प्रशासन से अपील की है कि उनके बच्चों को जल्द से जल्द वापस लाने की व्यवस्था की जाए। बगन ग्राम का असादुल मंजल, जो मलेशिया में रहता है, उन पर युवकों को ठगने और उनसे वादा तोड़ने का आरोप है। पीड़ित परिवारों का कहना है कि वह किसी का फोन नहीं उठा रहा है। परिवार ने बताया कि उनके बेटे मलेशिया में भूख और परेशानी झेल रहे हैं। शाहजहां मंजल और आशरफ मंजल की मां ने बताया कि उनके बेटे 1 साल से फंसे हुए हैं। प्रशासन से बच्चों की सुरक्षित वापसी की मांग की जा रही है। तो কিছু বুঝি নেই, আমি একটু ঘর বলা আমার ছেলে একটু আনতে হবে। ছোট বাচ্চা কোলে ওই বৌমা আর একটা মেয়ে। কারা আটকে রেখেছে? ওই আসাদুল। কোথায় আটকে রেখেছে? ওই মারাকাশিয়ায়। কতদিন হলো আটকে রেখেছে? ওই 1 বছর হতে গেল, 2 বছর হতে গেল। টাকা পয়সা কিচ্ছু নেই? ওই টাকা পয়সা দেওয়া শুরু থেকে কাজ করে মালিক তো দিতে চায় না, খাওয়াটা জোগে দেখে দেয়, জোগে দেখে খায়। হয়তো খাতে পারলে না, তার তো রুমের থেকে নামিয়ে দিচ্ছে। আবার বলছে রুমের থেকে নামিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম খালেদা মন্ডল। আপনার থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, সবাই মিলে আসলো, আমি এত কিছু বুঝি না। এসব আসলে ওদের সঙ্গে আমি বলছি, আমার ছেলে বললে মা যাও তুইও, আমার বাড়িতে কেউ নেই, আমার স্বামী নেই,
আমার বাড়িতে আর কেউ নেই, আমি রয়েছি তো আর আমার বৌমা। কি ছেলে আপনার? ছেলেটা ওই 2 বছরের কি ফাদার হয়েছে, তো বাড়ি আসতে পারছে না। আমরা ওই মালয়েশিয়ায় গিয়েছি। কে নিয়ে গেছে? এই আশাদুলি নিয়ে গিয়েছে। আশাদুল মন্ড এই 2 বছরে গিয়েছে, 1 বছর 9 মাস। কতজন গেছে একসঙ্গে? একসাথে ওই আমার হিসাবে তা বলছে এনারা 12 জনেই গিয়েছে। প্রত্যেকের কি অবস্থা? ওই একই অবস্থা। কি অবস্থা? ওই কাজ হচ্ছে না, একই জায়গায় পড়ে রয়েছে। পাসপোর্ট কেড়ে নিয়েছে, ভিসা দিচ্ছে না। হ্যাঁ, ছেলের সাথে 4 দিনই কথা আছে। ওই একই বলছে যে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কারণ কাজ নেই, খেতে পাচ্ছে না, সেখানে অসুবিধায় রয়েছে। আটকে রেখেছে না? কি বলছেন? আটকে রেখেছে মানে পাসপোর্ট ভিসা না পালে তার আটকানো বলে না, তা কি বলে? আটকে রেখেছে, তার কাজ কাম হচ্ছে না, চুরি করে রয়েছে। खबर आसनसोल से है। बंगाल शिक्षा पोर्टल की ओर से स्टूडेंट्स वीक मनाया जा रहा है और इसी कड़ी में आसनसोल के तुलसी रानी बालिका शिक्षा सदन में भी एक अनोखा कार्यक्रम आयोजित किया गया। छात्रों ने इस आयोजन को खास बनाने के लिए अपने घरों से स्वादिष्ट व्यंजन बनाकर स्कूल परिसर में लगाए गए स्टॉल्स पर बेचा। इस कार्यक्रम ने न सिर्फ छात्राओं को आत्मनिर्भर बनने की प्रेरणा दी, बल्कि उनमें टीम वर्क और उद्यमशीलता के गुण भी विकसित किए। मेयर परिषद गुरुदास चटर्जी, जिन्होंने इस मेले का उद्घाटन किया, इसे सराहनीय पहल बताया। कहा कि ये प्रयास महिलाओं की स्वयं सहायता समूहों की तरह है, जहां बच्चों को स्कूल स्तर पर ही आत्मनिर्भर बनने की कला सिखाई जाती है। इससे बच्चों में आत्मविश्वास बढ़ेगा और उन्हें जीवन में आगे बढ़ने की प्रेरणा मिलेगी। আজকে স্কুলে কি হচ্ছে তোমাদের? আজ আমাদের আসানসোল তুলসী রানী বালিকা শিক্ষা সদন স্কুলে আনন্দমেলা উৎসব পালিত হচ্ছে। আমরা পড়াশোনার পাশাপাশি এইসব কাজগুলো করতে খুবই আপ্লুত, আনন্দিত। আর আমরা টিম ওয়ার্ক করছি। আজকে আমাদের স্টলে রয়েছে ফুচকা, আর দই ফুচকা, জল ফুচকা, দুটোই এখানে আমাকে দেওয়া হচ্ছে। কেমন লাগছে তোমার এটা করে? কেমন লাগছে? প্রচণ্ডই ভালো লাগছে। চাইছি আরো প্রত্যেকটা বছর যেন আমরা এইভাবে এই উৎসবটা পালন করতে পারি। তো এটা করতে গিয়ে শিক্ষক বা আরো যারা আছে তাদের সহযোগিতা কি পাচ্ছ? অবশ্যই পাচ্ছি, সব দিক থেকে তারা আমাদেরকে সহযোগিতা করছে। কি নাম তোমার? আমার নাম সঞ্চিতা মুখোপাধ্যায়। কোন ক্লাস? 10 ক্লাস 10। আজকে আসানসোলের একটা নামি স্কুল তুলসানী স্কুলের মেয়েরা বিভিন্ন রকম স্টল খাবারের তারা নিজেদের উদ্যোগে করেছে। ক্লাস 9, 10, 5, 6। তো সকালবেলায় আমি যে উদ্বোধন করলাম, দেখলাম কিছুটা স্বনির্ভর গোষ্ঠীর মতো যেমন নিজেদের সক্ষম হয় এইরকমই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো আমার মনে হয় প্রতিটা স্কুলে এগুলো যদি শিক্ষার একটা বস্তু আর কি, যদি ছেলেমেয়েদের এরকম উল কাটা, বোনা এইসব শেখানো হয়, তাহলে মনে হয় মেয়েরা ভবিষ্যতে উপকৃতই হবে। ধন্যবাদ। আজকে স্কুলে কি হচ্ছে তোমাদের? पश्चिम बंगाल के बारासात में फर्जी पासपोर्ट कांड में एसटीएफ ने समीर दास नामक एक व्यक्ति को गिरफ्तार किया है। मंगलवार रात बारासात के नवपल्ली इलाके स्थित उनके घर से उन्हें पकड़ा गया। प्रारंभिक जांच में पता चला है कि समीर दास अपने बेटों की मदद से जाली पासपोर्ट और आधार कार्ड बनवाने का काम करते थे। समीर दास के 2 बेटे हैं, जिनमें एक डॉक्टर और दूसरा पुलिसकर्मी। सूत्रों के मुताबिक समीर दास का संपर्क पहले ही पासपोर्ट घोटाले के मुख्य आरोपी समरेश विश्वास और अन्य लोगों से था। पुलिस की हिरासत में समरेश विश्वास और मनोज गुप्ता से पूछताछ के दौरान समीर दास का नाम सामने आया। गिरफ्तारी के बाद एसटीएफ अधिकारी ने उनके घर की तलाशी और कई दस्तावेज बरामद किए। इस मामले में समीर दास से पूछताछ जारी है। সরে যাও। এই মানর বাবু আসছে, মানর বাবুটা দাও। আপনি আধার কার্ডের সঙ্গে কি তৈরি করতেন? কিছু তৈরি করতেন না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছে ঠিক, কিন্তু আমি যারা করে তাদেরই শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কত কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট করতে তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। কি নাম আপনার? কি নাম? সমীর দাস। বাড়ি? নয়াপল্লী।
সেভাবে কিছু জানি না, উনি ওনার মতো থাকতো। কি করতো সেসব কিছু জানি না। আপনারা দেখতেন? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ততা, সবাই কাজের সূত্রে, সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা। কাজ করতো বা না কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? পরিবারে 2 ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়ে আছে পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, নকল মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি উনার মতো। রাত্রিরে অ্যারেস্ট করে না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতো। আপনাদের কি মনে হচ্ছে? खबर मेदिनीपुर से है। ट्रक ऑपरेटरों ने मोहानपुर ब्रिज और मेदिनीपुर शहर को अनिश्चित काल के लिए ठप करने की चेतावनी दी है। उनका कहना है कि ब्रिज पर सभी भारी ट्रकों के संचालन की अनुमति दी जानी चाहिए। बुधवार दोपहर ट्रक ऑपरेटरों ने 60 नंबर राष्ट्रीय राजमार्ग पर स्थित मोहानपुर ब्रिज पर विरोध प्रदर्शन किया, जिससे लंबा ट्रैफिक जाम लग गया। ट्रक ऑपरेटर वेलफेयर एसोसिएशन का आरोप है कि 2022 से ब्रिज पर भारी ट्रकों का संचालन बंद कर दिया गया है, जिसके चलते उन्हें लंबा और महंगा रास्ता अपनाना पड़ रहा है। इससे व्यापार को भारी नुकसान हो रहा है और आर्थिक नुकसान भी हो रहा है। पुलिस ने स्थिति को किसी तरह संभाला और प्रदर्शनकारियों को समझाकर ब्रिज को खुलवाया। हालांकि ट्रक ऑपरेटरों ने साफ कर दिया है कि अगर उनकी मांगे नहीं मानी गई तो वे मोहनपुर ब्रिज पर भारी ट्रकों को खड़ा करके ब्रिज और मेदिनीपुर शहर को पूरी तरह से बंद कर दें। দীর্ঘ 22/6/2022 এই ব্রিজটি নোটিফিকেশন করে ডিএম স্যার বন্ধ করে দিলেন। তারপর থেকে 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু আমরা দেখলাম কি এই ব্রিজটিতে কি হলো, ব্রিজ রিপেয়ারের নামে কোটি কোটি টাকা লুট হলো। আর আজকে আমাদের হেভি ভেহিকল স্কুলের জন্য আজকে আমাদের এখানে সমস্ত গাড়িকে যাতায়াত বন্ধ করে দিল। ব্রিজের উপর দিকে শুধুমাত্র 6 চাকা গাড়ি বেরাচ্ছে। তারপরে ইদানিং আমাদেরকে কি বললো না, আমাদেরকে ঘাটাল পাঁশকুড়া হয়ে মিদনাপুর থেকে খড়গপুর যেটা 10 কিলোমিটার ডিস্টেন্স, সেটা আজকে আমাদের 160 কিলোমিটার ঘুরে আসতে হলো। হঠাৎ করে সেই রাস্তাও আচমকা আমাদেরকে কোনো রকম নির্দেশ আমাদেরকে না জানিয়েই আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশুদিন ওইটাও বন্ধ করে দিল। সেখানে করে দিল কি 16 টন, মানে আপনার 6 চাকা গাড়িও সেখানে যাবে না। তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি, টোল ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে, কিন্তু আমরা যেটা বোঝার প্রাপ্য আমাদের রাস্তা, ন্যায্য অধিকার রাস্তা, সেটা সরকার কিন্তু দিচ্ছে না। এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি। এবং আজকে এই যে ব্রিজ, এই ব্রিজটাতে আপনারা জানেন না, আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে। আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা আমরা দেখেছি এখানে 80 টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল, কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি। এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে, এটা বন্ধ করে দাও। অনেকটা খেলা আছে এখানে, এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্যই বন্ধ করে রেখেছে। এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু, সেটা এই 3 বছর হয়ে গেল। আচ্ছা, এটা তো বাস্তব, জন্মালে যেমন মৃত্যু আছে। এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি, প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এরপর যদি প্রশাসন না শুনে, আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ তো বন্ধ করবো, এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা। पश्चिम बंगाल के बहरमपुर से ये खबर है। आपको बता दें, बहरमपुर स्थित आईसीआई स्कूल में सीपीएम के छात्र संगठन एसएफआई के 5 सदस्यों को स्कूल प्रशासन से अधिक शुल्क वसूले जाने की शिकायत करने पर कथित तौर पर मारपीट का सामना करना पड़ा। आरोप है कि 2 महिला छात्रों के कपड़े फाड़कर उनके साथ छेड़छाड़ की गई। इस घटना के विरोध में बुधवार को एसएफआई के सदस्यों ने स्कूल के गेट पर प्रदर्शन किया और आरोपियों को स्कूल में प्रवेश करने से रोक दिया। प्रदर्शनकारियों ने एक शिक्षक को कान पकड़कर माफी मांगने पर मजबूर भी किया। इस दौरान स्कूल परिसर में अराजक स्थिति बन गई। मंगलवार की घटना में घायल एसएफआई की जिला कमेटी सदस्य पल्लवी सरकार, जो अस्पताल में भर्ती थी, बुधवार को अपनी अस्वस्थता के कारण बावजूद भी वह प्रदर्शन में शामिल हुई। আমরা কালকে আইসিআই স্কুলে এসেছিলাম ডেপুটেশন দিতে। প্রতিটা স্কুলে, মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে 1000 টাকার ওপরে ফিস নিচ্ছে। বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে। মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো 400, 500, 600 এইভাবে নিচ্ছে। আমরা এর আগে শিল্প মন্দিরে গেছিলাম, সেখানে আমাদের ম্যাম প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দুস্থ তাদেরকে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যদি দেখাতে পারে ছাড় দেব। কালকে ওনাদের ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে, তারপরে ওরা বলেছে তারা গার্জেনদের জানাবে অতিরিক্ত ফ্রি তাদেরকে ফেরত দেবে। আমরা সেই মতো আইসিআইও কালকে এসেছিলাম। আমরা
দিতে। আমরা 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তেজিত হয়ে কথা বলেছে, আঙুল উঁচিয়ে কথা বলেছে। তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা শান্তভাবে কথা বলি, স্যাররা আসে বলে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদের কেউ গুরুত্বই দিচ্ছে না। আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদের হাতে জমা দেব। যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে, ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি, আজকে ও আসেনি। তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে 3 জন সদস্য, 3 জনের মধ্যে একজনও আসেনি, এটা কখনো হতে পারে? এটা বলেছি যে শাটার না ওরা নামাতে না গেলে বা তালা মারতে না গেলে কিন্তু ঘটনাটা ঘটতো না। সেটা পুলিশই বললো যে আমরা ভিডিও ফুটেজটা দেখব। পুলিশ নিজে ভিডিও ফুটেজ দেখেছে। ওরা 2টো শাটার পুরো নামিয়ে দিয়েছে, আর একটা নামাতে যাবে তখন শিক্ষকরা এবং আমাদের যারা অফিসে ক্লার্ক ছিলেন তারা প্রতিরোধ করেছে। তুমি শাটার নামাচ্ছ কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনা ঘটেছে, সেটাও কাম্য ছিল না, না ঘটলেই ভালো হতো। তো এই পরিস্থিতিতে আর একটা জিনিস ওরা যেটা বুঝতে চাইছে না, আমাদের গরমকালে আপনারা জানেন রাজ্য সরকার দীর্ঘদিন ছুটি ঘোষণা করে গরমের জন্য। আমরা একটা জেনারেটর আমাদের পূর্ববর্তী প্রধান শিক্ষক মহাশয় ডক্টর জয়ন্ত দত্ত কিনেছিলেন, বিভিন্নভাবে ম্যানেজ করেছিলেন। সাইলেন্ট জেনারেটর একটা আমাদের আছে। গরমকালে যখন আমাদের ক্লাস হয়, কারেন্ট থাকে না, আমরা কিন্তু জেনারেটরটা চালাই। তার ডিজেলের একটা পয়সা আমাদেরকে জোগাড় করে রাখতে হয় এবং 20 লিটার ডিজেল বা 30 লিটার স্টকে রাখতে হয়। তো এটারও তো একটা খরচ আছে। এই খরচটা আমরা কোথা থেকে পাবো? এই জন্যই সরকার নির্ধারিত টাকার থেকে খুব সামান্য টাকা এবং দুস্থদের ছাড় দিয়ে, যাদের অসুবিধা তাদেরকে ছাড় দিয়ে আমরা সেটা নিয়েছি। আর এদের বলার যেটা পদ্ধতিতে সবচেয়ে ভুল ছিল, 2 তারিখে বললে আমরা হয়তো সেটাও একটা ভাবনা চিন্তা করার জায়গা ছিল। কিন্তু 2 গেল, 3 গেল, 4 গেল, ভর্তি কমপ্লিট হয়ে গেল, এরা 6ও গেল, 6 তারিখ ক্লাস হলো তাও খবর নাই। 7 তারিখে এসে বলছে বর্ধিত ফি নেওয়া যাবে না। বলুন, এইভাবে যদি এরা অনেক কি বলবো, বলার কিছু নাই। তারপর তো আজকে গেটে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম একটা হেনস্থা, আমার মোটরসাইকেলের চাবি তুলে নিচ্ছে, ঢুকতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা বাইরে মিডিয়া পার্সন ছিলেন, বলতে পারবেন। তিনি আমাকে কিছু এখনও বলেননি। তো এরকম একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, দেখা যাক। परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती ने अचानक एसएसकेएम अस्पताल का दौरा किया। बताया कि अस्पताल मार्ग पर सरकारी और निजी बसों की संख्या बढ़ाकर 72 कर दी गई है। अब कुल बसों की संख्या 550 से बढ़कर 734 हो गई है और 4100 ट्रिप पूरे किए गए हैं। मंत्री ने कहा कि गंगा सागर मेले के बाद और अधिक बसें जोड़ी जाएंगी। इसके अलावा अधिक ड्राइवर और कर्मचारी भी भर्ती किए जाएंगे। मंत्री ने अस्पताल के सामने आम लोगों से बातचीत की। साथ ही ये भी कहा कि अंदुल और आमता में सरकारी बसों की संख्या बहुत कम है, जिसे जल्द ही बढ़ाया जाएगा। বেসরকারি আরজিকর এনআরএস যত হাসপাতাল আছে সেখানে আমরা 74টা বাস যা চলতো তার উপরে আরও 74টা বাস ইতিমধ্যে আমরা ঠিক অনুযায়ী বাড়িয়েছি। এরপরেও আমরা এই হাসপাতালগুলোকে আমরা কোন কোন জায়গাগুলোতে বাসের অভাব আছে সেটা আমরা দেখবো, দেখে সেই অনুযায়ী আমরা আবার ঠিক বাড়াবো বা নতুন বাসের আমরা ব্যবস্থা করবো। এটার জন্য আমরা আসছি, কারণ মুখ্যমন্ত্রী সবসময় চিন্তিত থাকছেন যে সরকারি পরিষেবা এটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা। যেখানে যেখানে সরকারি পরিষেবার ল্যাকিং আছে সেইগুলো উনি দেখতে বলেন, সেগুলো ফুলফিল করার কথাই বলেন। বাস পরিষেবার ক্ষেত্রেও তিনি রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, তারা বাস পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার জন্য আমাদের বলেন। আমরা সেই অনুযায়ী আমরা এই মিটিংগুলো চালাবো, চালিয়ে যেখানে বাস দেওয়ার উচিত বা বাড়ানো উচিত আমাদের সরকারি সমস্যাতেই আমরা সেটা করব। এবং যেখানে বেসরকারি বাসও দিলে হয় সেখানে আমরা বেসরকারি বাসে পার্টি করব। এই করে বাস পরিষেবাকে আরও মসৃণ করার জন্যই আমরা এই মুহূর্তে একদিকে যেমন বাসের পরিষেবা বাস বেড়েছে বললেন, আমরা জানতে চাইবো যে প্রশাসনিক বৈঠকের পর আজ পর্যন্ত কতগুলো বাস বাড়লো শহরে? আমরা বেড়েছি এই কারণে আমরা অ্যাকচুয়ালি 3300 ফিট কাছে মানে পার ডে আমরা যদি 4100 করতে পেরেছি, 4100 করতে পেরেছি।
ট্রিপের সঙ্গে ট্রিপের সঙ্গে, কিন্তু সেটাও যথেষ্ট কখনো হয় না। ফলে আরও বাস দরকার, আরও ট্রিপ বাড়ানো দরকার। সেই অনুযায়ী আমরা কিছু ড্রাইভার কন্ডাক্টারে আমাদের কিছু অভাব আছে, সেগুলো আমরা আশা করি পেয়ে গেলে আমরা এটা আরও বাড়াতে পারবো। এবং বাসও কিছু আমরা কিনছি, সেই বাসগুলো চলে আসবে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইচ্ছামতো কোনো রাস্তায় এক বাস অপরিকল্পিতভাবে দিয়ে দিতে পারি না, তার সেটা যানজটেরও একটা ইস্যু থাকে। এই মুহূর্তে যাত্রী সুরক্ষাটা তো অন্যতম বিষয়। নতুন বাস কেনার কথা যেমন বলছেন, পাশাপাশি দেখা গেল ডিপোতে প্রচুর নতুন বাস, অত্যাধুনিক বাস এগুলো কিন্তু পড়ে রয়েছে। পড়ে রয়েছে, একটা হচ্ছে কিছু বাস পড়ে থাকে, এটা আপনারা বুঝতে পারবেন না। বাসটা নতুন, হয়তো ছোটোখাটো কিছু সারানোর ব্যবস্থা থাকে, এর জন্য কিছু বাস থাকে, কিছু বাস রিজার্ভে রাখতে হয়। প্রত্যেকটি কোনো জায়গায় বাস খারাপ হলে অল্টারনেটিভ দেওয়ার জন্য রিজার্ভে রাখতে হয়। হয়তো আপনি ওগুলো দেখেছেন, বা কিছু বাস খুবই খারাপ অবস্থায় পড়ে আছে, সেটা দেখছেন। আমরা ক্রমাগত বাসগুলোকে নতুন করে সারাচ্ছি, যেগুলো একটু খারাপ আছে সেই বাসগুলোকে সারিয়ে তুলছি। এবং এরপরে যেটা হবে, ড্রাইভার কন্ডাক্টর আমরা কিছু পাবো, পেলে আরও বাস পরিষেবা কলকাতায় বাড়বে। কি কর্মী নিয়োগ হবে? হ্যাঁ, সেটা আশা করি। একটা বিষয় অন্যতম বিষয়, এবার দেখুন, গঙ্গাসাগরে আমাদের কিছু সরকারি বাস দিয়ে দিতে হয়, আপনারা জানেন, কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, তাদেরও তো সেখানে পৌঁছানোর একটা বন্দোবস্ত সরকারকে করতে হবে, যেহেতু প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে गंगासागर। खबरों में रुक कर लेते हैं आसनसोल के और भगत सिंह वार्ड के पास ट्रैफिक पुलिस ने एक 4 साल के बच्चे को बचाया है। ट्रैफिक पुलिस ने बताया कि भगत सिंह वार्ड हमेशा संवेदनशील इलाका रहता है, इसलिए वे सतर्क रहते हैं। बुधवार को उन्होंने देखा कि हिंदुस्तान स्वीट्स के पास एक बच्चा रो रहा था और कुछ लोग उसे गोद में उठाकर एक निजी अस्पताल ले जाने की कोशिश कर रहे थे। पुलिस ने उन्हें रोकते हुए बच्चे को अपनी सुरक्षा में लिया। बच्चे को शांत कराकर उसका नाम, स्कूल और माता पिता का नाम पूछा गया। संपर्क करने पर पता चला कि बच्चे की मां DRM ऑफिस में कार्यरत है और वेस्ट उपकार गार्जन की निवासी है। पहचान की पुष्टि के बाद पुलिस ने बच्चे को उसकी मां के सुपुर्द कर दिया। यहाँ तो भगत सिंह तो एक हाई प्रोफाइल जगह है, तो यहाँ तो झारखंड बिहार से कनेक्टेड, इंडिया से कनेक्टेड जगह है। और यहाँ पीक आवर्स में हम लोग ऐसे भी ट्रैफिक में अलर्टनेस रहना पड़ता है। कौन साहब कब किधर से पास करते हैं, कोई असामाजिक व्यक्ति कहीं घुरा घुरी तो नहीं कर रहा है, इधर उधर तो देख नहीं रहा है, कोई घटना के अंजाम तो नहीं देने के लिए आता है। मैंने इस समय बिजी पीक आवर्स में हर एक व्यक्ति बिजी रहते हैं, उस समय कोई घटना भी तो हो सकता है, इसलिए हम लोग हमेशा चौकन्ना रहते हैं और देखते हैं जो कि किसी तरह का यदि कोई घटना घटे तो उसको हम लोग चेकअप करते हैं, जो कि उस पर काबू पा सकें जल्दी से जल्दी। तो हमने देखा उधर एक बच्चा रो रहा था हिंदुस्तान स्वीट्स के बगल में, तो वहाँ 2-4 आदमी उसको बच्चा को इंटरसेप्ट करने के लिए तैयार था, बच्चा को ले लिया था। उसके बाद वो बच्चा को लेकर के हॉस्पिटल तरफ जा रहा था मिड वेस्ट में। तो हम लोग उसको बोला कि भाई बच्चा तुम्हारा है, ये रो रहा है, अगर तुम्हारा बच्चा है तो फिर ये रो क्यों रहा है? तो बोला जी नहीं हमारा नहीं है, ये बच्चा रो रहा है, हॉस्पिटल में देखते हैं कोई इसका माँ गार्जियन जो है छोड़ तो नहीं गया है। हमने नहीं, बच्चा अगर होगा तो आप जाइए वहाँ से उसको, उसका यदि गार्जियन होगा तो हमारे पास आएगा, आप जाकर के उनको इन्फॉर्म कर दीजिए, हॉस्पिटल में माइकिंग करवा दीजिए। जो पुलिस ट्रैफिक पुलिस का बड़ा बाबू बच्चा ले गया है अपने पोस्ट पर, वो वहाँ आए और वो अपना पुख्ता प्रमाण दे करके बच्चा को ले जाए। बस उसमें उसको सकसकाहट आया, वो बच्चा को हैंड ओवर हमको कर दिया, वो लोग अपना चला गए। उसके बाद बच्चा को हम यहाँ बैठाए, काफ़ी देर तक रोता रहा बच्चा, स्वाभाविक है, अंडर एज है, 4+ उसका एज था। उसके बाद हम बोला जिस बच्चा को कैसे हैंड ओवर किया जाए इसका गार्जियन को, तो हमने फिर अपने स्टाफ को बोला जे वो उससे पूछा, हमने पहले प्राइमरी हम उसको पूछा तुम पढ़ाई करते हो, तो बोला जा हाँ एक वो प्राइमरी स्टेज जो चाइल्ड का जो किड्स स्कूल होता है वहाँ पढ़ता है। नाम पता किए तो बोला अनन्य घोष मेरा नाम है। तो हम अपना स्टाफ को भेजें वो स्कूल में, वहाँ से उसको माँ का नंबर, वहाँ गार्जियन का नंबर दिया हुआ था, फिर वो नंबर पर हम कांटेक्ट किए तो बोला हाँ मेरा बच्चा ये नाम का है। तो हमने उनको बोला कि आप भगत सिंह मोड़ में आइए हमारे ट्रैफिक पोस्ट पर, आप पूरा प्रमाण दे करके अपना बच्चा को ले जाइए। फिर उन्होंने यहाँ पर आया तो हमने उनको बताया कि ये बच्चा आपका है, तो बोला हाँ, तो बच्चा है, तो वो अपना पूरा प्रमाण दे करके बच्चा हम उनको हैंड ओवर कर दिए। कहाँ के रहने वाले? ये लोग अपर गार्डन, वेस्ट अपर गार्डन के रहने वाले हैं। हस्बैंड वाइफ दोनों एम्प्लॉयर हैं, एक रिटायर्ड पर्सन है, इनका हस्बैंड रिटायर्ड पर्सन है और ये ऑलरेडी अभी जॉब कर रहे हैं DRM ऑफिस में।
खबर धानतला से है। थाना पुलिस ने मंगलवार रात 2 तस्करों को गिरफ्तार किया है जो बांग्लादेशी नागरिकों को अवैध रूप से भारत में प्रवेश कराने में मदद कर रहे थे। जानकारी के अनुसार पिछले 1 महीने से रानाघाट जिला पुलिस लगातार ऐसे तस्करों के खिलाफ कार्रवाई कर रही है। गुप्त सूचना के आधार पर पुलिस ने बरौन बेड़िया से दीपक विश्वास और श्रीरामपुर इलाके से एनामुल मंजल को गिरफ्तार किया। पुलिस के अनुसार ये दोनों तस्कर बांग्लादेशी नागरिकों को अवैध रूप से भारत में प्रवेश कराने और यहां छिपने में मदद करते थे। बुधवार को पुलिस ने आरोपियों को अपनी हिरासत में लेने के लिए रानाघाट उपमंडल अदालत में पेश किया।